আজকে আমাদের পড়ানোর বিষয় হাইড্রোজেন বন্ধন। তো প্রথমে আমরা আসি হাইড্রোজেন বন্ধন কাকে বলে। তো হাইড্রোজেন বন্ধন যেমন দেখো ধাতব বন্ধন যদি হতে হয় তার অবশ্যই ধাতুর ভিতর হবে। তো হাইড্রোজেন বন্ধন যদি হতে হয় অবশ্যই যৌগের ভিতর হাইড্রোজেন থাকতে হবে, তাই না? প্রথম শর্ত হচ্ছে যৌগের মধ্যে হাইড্রোজেন থাকতে হবে। তো হাইড্রোজেন যখন থাকবে, হাইড্রোজেন পরমাণু যখন অত্যাধিক কোনো তড়িৎ মৌল, প্রথমে সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায় আমরা, এবার যে হাইড্রোজেন বন্ধন জিনিসটা কি। হাইড্রোজেন পরমাণু যখন অত্যাধিক কোনো তোমার আছে তড়িৎ মৌল, যেমন ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এইগুলোর সাথে যুক্ত থাকে, তখন কি করে ও ওই বন্ধন জোড় ইলেকট্রন ও নিজের দিকে টেনে ধরে রাখে। ফলে হাইড্রোজেন পরমাণুর উপরে আংশিক পজিটিভ চার্জ সৃষ্টি হবে এবং ওই তড়িৎ পরমাণুর উপরে নেগেটিভ চার্জ সৃষ্টি হবে। তখন দুইটা অণু যখন পরস্পর যুক্ত থাকবে, একটা পজিটিভ, অপর অণুর হাইড্রোজেনের ভিতরে যে দুর্বল আকর্ষণ বল কাজ করে তাকে বলা আছে হাইড্রোজেন বন্ধন। আমরা দেখতে পারি এই খেয়াল করো, হাইড্রোজেন এইচএফ একটা তড়িৎ মৌল ফ্লোরিন, এইচএফ এইচএফ। তো দেখো এইটা আছে নেগেটিভ দিলাম, এটা পজিটিভ, এটা আছে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। খেয়াল করো আমরা পুরোটা কিন্তু পজিটিভ দিই নাই, এখানে আংশিক দিয়েছি। এই ডেল্টা দ্বারা বোঝায় আংশিক, হ্যাঁ, অর্থাৎ এই বন্ধনের সম্পূর্ণটা না টেনে নিয়ে কিছু অংশ নিজের দিকে টেনে ধরে রাখে। যেহেতু ফ্লোরিন সর্বাধিক তড়িৎ মৌল, এর তড়িৎ মান আমরা জানি আছে 4। হাইড্রোজেন পরমাণু যখন অত্যাধিক কোনো তড়িৎ মৌলের সাথে যুক্ত থাকে তখন হাইড্রোজেন পরমাণুটা আংশিক পজিটিভ চার্জ যুক্ত হবে এবং হচ্ছে তোমার ওই তড়িৎ পরমাণুটা আংশিক নেগেটিভ চার্জ যুক্ত হবে। তখন একটা অণুর ওই তড়িৎ অংশ অপর অণুর হাইড্রোজেনের ভিতর যে দুর্বল আকর্ষণ বল কাজ করবে, সেই বন্ধনকে তোমার বলা হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন। এই দেখো এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তো হাইড্রোজেন বন্ধনে তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ধনটা খুবই দুর্বল প্রকৃতির বন্ধন, যেখানে আমাদের এর মান 41.6 কিলোজুল পার মোল, যেখানে তোমার আছে অন্যান্য বন্ধনের শক্তির মান প্রায় 406, সমযোজী বন্ধনের দূরত্ব 406, সেখানে এর দূরত্ব অনলি আছে 41.6 সামথিং এরকম। তো হাইড্রোজেন বন্ধন কাদের ভিতরে? হাইড্রোজেন বন্ধনের শর্ত কি? এক নম্বর হচ্ছে হাইড্রোজেন বন্ধনের শর্ত, এটা খুব ইম্পর্টেন্ট, এই শর্তগুলো খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট শর্ত আছে, এক নম্বর শর্ত আছে যৌগের মধ্যে মাস্ট বি হাইড্রোজেন থাকতে হবে। এক নম্বর শর্ত আছে যৌগের মধ্যে হাইড্রোজেন থাকতে হবে। দুই নম্বর, হাইড্রোজেন এর সাথে নক থাকতে হবে, নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লোরিন থাকতে হবে। যৌগের সাথে অবশ্যই যৌগ হাইড্রোজেন বন্ধন যদি হতে হয় যৌগের মধ্যে মাস্ট বি হাইড্রোজেন থাকতে হবে, হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন যুক্ত থাকতে হবে। এবং আরেকটা কথা, 3 নম্বর, এই যে হাইড্রোজেনটা সরাসরি এই নকের সাথে যুক্ত হবে, মানে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন সরাসরি যুক্ত থাকতে হবে। অনেক যৌগ আছে যেমন আমাদের দেখা গেল কি হাইড্রোজেনটা যে তোমার কি বলি যে আছে CH3CHO, এর ভিতরে যৌগের ভিতরে দেখো তোমার আছে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, কিন্তু এদের ভিতরে হাইড্রোজেন বন্ধন হয় না। কারণ কি? হাইড্রোজেন বন্ধন হতে হলে আমাদের কি করতে হবে, এই হাইড্রোজেনটা সরাসরি এই তিনটে মৌলের যে কোনো একটার সাথে সরাসরি যুক্ত থাকতে হবে। অর্থাৎ এর গঠনটা আমরা এমন দেখি, দেখো এই অক্সিজেনটা সরাসরি কার্বনের সাথে যুক্ত, কখনোই হাইড্রোজেনের সাথে যুক্ত নয়। আমাদের প্রথম কথাই বলেছি যে হাইড্রোজেনটা সরাসরি নাইট্রোজেন, অক্সিজেন বা ফ্লোরিন যে কোনো একটা মৌলের সাথে যুক্ত থাকতে হবে। যদি থাকে তখন হাইড্রোজেন বন্ধন হবে, আদারওয়াইজ হাইড্রোজেন বন্ধন হবে না। এখন তো 3 নম্বর শর্ত যেটা বলছিলাম যে এই হাইড্রোজেনটা সরাসরি নকের সাথে যুক্ত থাকতে হবে। লিখে রাখো, হাইড্রোজেন পরমাণুটা সরাসরি যুক্ত থাকতে হবে। এর হচ্ছে বড় উদাহরণ আছে এটা, যে সরাসরি যুক্ত নেই, যে কারণে এদের ভিতরে আমাদের এটা হাইড্রোজেন বন্ধন তৈরি করে না। কারণ হাইড্রোজেনের উপর অবশ্যই হয় আংশিক পজিটিভ চার্জ হতে হবে, কিন্তু আংশিক পজিটিভ চার্জ হয় না। কারণ কি? এদের তড়িৎ প্রায় কাছাকাছি, যেমন কার্বনের তড়িৎ 2.5, এটা 2.1, সো এটা অপোলার। তারপরে 4 নম্বর তোমরা লিখে নাম বলে দিছি, হাইড্রোজেনের সাথে যুক্ত পরমাণুটার আকার ছোট হইতে হবে। হাইড্রোজেনের সাথে যুক্ত পরমাণুটার আকার ছোট হইতে হবে।
তো যেটা বলছিলাম যে আমাদের আছে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত পরমাণুটার আকার ছোট হইতে হবে। 5 নম্বর, হাইড্রোজেনের সাথে যুক্ত পরমাণুটার তড়িৎ-ঋণাত্মকতা উচ্চ হতে হবে। হাইড্রোজেনের সাথে যুক্ত পরমাণুটার তড়িৎ-ঋণাত্মকতা উচ্চ হতে হবে। এই হাইড্রোজেন বন্ধন যেটা বলছিলাম খুবই দুর্বল প্রকৃতির, যে এর বন্ধন শক্তির মান 12.5 থেকে 41.86 কিলোজুল পার মোল। 12.5 থেকে 41.86, এটা মাথায় রাখবা। 12.5 থেকে 41.86 এই রেঞ্জের ভিতর থাকবে হাইড্রোজেন বন্ধনের শক্তি। যে হাইড্রোজেন বন্ধনের শক্তির মান কত এমসিকিউতে প্রায় আসে, যে হাইড্রোজেন বন্ধনের শক্তি 12.5 থেকে 41.86 কিলোজুল পার মোল, ঠিক আছে। আর যেখানে সহজীব বন্ধনের দূরত্ব 209 থেকে 418 কিলোজুল পার মোল। যেখানে সমাজীব বন্ধনের দূরত্ব 209 থেকে 418, 209 থেকে 418। শক্তি। আচ্ছা, তাহলে হাইড্রোজেন বন্ধনের শর্তগুলো গেল। এবারে আমরা চলে আসলাম হাইড্রোজেন বন্ধনের ক্লাসিফিকেশন। হাইড্রোজেন বন্ধন দুই ধরনের, একটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, একটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। পরে শর্তগুলো তোমরা লিখে নিও। আমি আবার বলছি, যৌগটির সাথে অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে, হাইড্রোজেনের সাথে যুক্ত হাইড্রোজেনের সাথে আমাদের নব থাকতে হবে এবং হাইড্রোজেন পরমাণুটি সরাসরি নবের সাথে যুক্ত হবে, এটা মূল শর্ত। এর সাথে ওইগুলো বলবো, হাইড্রোজেনের সাথে যুক্ত পরমাণুটার আকার ছোট হইতে হবে, আর আছে তোমার আছে কি যে হাইড্রোজেনের সাথে যুক্ত পরমাণুটা তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি হইতে হবে। ও দুটো আমি লিখে নিলাম না, বলে দিলাম। আচ্ছা, তো এইগুলো যদি থাকে তাহলে আমাদের হাইড্রোজেন বন্ধন হবে, আদারওয়াইজ কিন্তু হাইড্রোজেন বন্ধন হবে না। এই কারণে আমরা জানি এইচএফ কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করলো, এইচসিএল কিন্তু করে না। দেখো অ্যাকচুয়ালি আমাদের নাইট্রোজেন, পরীক্ষায় কোশ্চেন আছে নাইট্রোজেন এবং ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান সেম। কত? নাইট্রোজেন আর ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান উভয়ের ক্ষেত্রে আমরা জানি 3। নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতার মানও 3, যেমন NH3 এটা হাইড্রোজেন বন্ধন তৈরি করে, বাট এইচসিএল করে না। কেন করে না খেয়াল করো, যে এর ক্ষেত্রে আমাদের এই যে ক্লোরিন আর আছে নাইট্রোজেন, এর ভিতরে এরও তড়িৎ-ঋণাত্মকতা 3, এর আছে 3, দুইটারই 3, বাট এটা হাইড্রোজেন বন্ধন তৈরি করে না, আর এটা হাইড্রোজেন বন্ধন তৈরি করে। প্রশ্ন হলো স্যার কেন? আমি কিন্তু বলছিলাম যে হাইড্রোজেনের সাথে যুক্ত পরমাণুটার আকার ছোট হইতে হবে। লাস্টে 4 নম্বর পয়েন্ট যেটা লিখছো, আকার অবশ্যই ছোট। নাইট্রোজেনের কিন্তু আকার ছোট আর এর আকার কিন্তু বড়। তোমরা এর আগে জানো যে ডিএনএ আরএনএ এর গঠন তোমরা বায়োলজিতে পড়েছো, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ওর ভিতরেও কিন্তু হাইড্রোজেন বন্ধন হয়। হ্যাঁ, এক প্রান্তের একটা অ্যাডেনিনের সাথে তোমার আছে গুয়ানিন যখন হয় তখন 2টা হাইড্রোজেন বন্ধন, গুয়ানিনের সাথে সাইটোসিন যখন হয় তখন 3টা হাইড্রোজেন বন্ধন। ওর ভিতরে দেখো ওই নাইট্রোজেন হাইড্রোজেন ওদের ভিতরে, বা নাইট্রোজেন অক্সিজেন এদের ভিতরে তোমার আছে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। তো যাই হোক, এখন হাইড্রোজেন বন্ধনের শ্রেণীবিভাগ যেটা বলছিলাম, হাইড্রোজেন বন্ধনকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। একটা আছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, একটা আছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। একটা অন্তঃআণবিক, একটা আছে আন্তঃআণবিক। খেয়াল করো, মুছে দিলাম। হাইড্রোজেন বন্ধন দুই ধরনের। এক নম্বর আছে অন্তঃআণবিক, দুই নম্বর আছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আন্তঃআণবিক হাইড্রোজেন, তো অন্তঃআণবিক প্রথমে আসি। একই অণুর ভিতরে যে হাইড্রোজেন বন্ধনগুলো হবে তাকে তোমার বলা আছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। একই অণুর ভিতরে, ডিফারেন্ট কোনো অণু হলে হবে না, একই অণুর ভিতরে যে বন্ধন হবে সেটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। খেয়াল করো, যেমন আমরা যদি বলি অর্থোনাইট্রোফেনল, এটা আছে ফেনল, এর সাথে নাইট্রো, গঠনটা আমরা এই লিখলাম। দেখো একই অণুর ভিতরে হাইড্রোজেন বন্ধন হলো, এটা অন্তঃআণবিক। আবার দেখো ডিফারেন্ট অণুর ভিতরে যদি হয়, যেমন এইটার ক্ষেত্রে এটা দুটো দেখো একই জিনিস বাট ভিন্নটার ভিতরে। যেমন আমরা যদি বলি যে মানে কি বলি, সারা বাংলাদেশে অনেকগুলো সাইন কলেজ আছে, অনেকগুলো তোমার আছে ক্যান্টনমেন্ট কলেজ আছে, তাই না? একই জাতীয় কলেজ আছে, অনেকগুলো মহিলা কলেজ আছে। এখন মহিলা কলেজে সচরাচর মেয়েরা তো খেলাধুলায় অতটা পারদর্শী নাই, তাহলে ক্যান্টনমেন্ট কলেজ বা সাইন কলেজ। তো ক্যান্টনমেন্ট কলেজ মনে করো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার খেলা আছে, এটা অন্তঃআণবিক। ক্যান্টনমেন্ট কলেজ
তোমার আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার খেলা আছে, এটা আছে তোমার আছে একই কলেজের ভিতরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যশোর ক্যান্টনমেন্টের সাথে ঢাকা ক্যান্টনমেন্ট খেলেছে বোঝা গেছে? আচ্ছা বলো তো ভালো ভালো প্লেয়ার কখন বেড়ে আসবে, যশোর ক্যান্টনমেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার খেলা হলে না যশোর ক্যান্টনমেন্টের সাথে ঢাকা? আমরা জানি যশোর ক্যান্টনমেন্টের সাথে ঢাকা ক্যান্টনমেন্ট খেলা হলে, অর্থাৎ বিষয়টা মাথায় রাখবা যদি কোনো যৌগের ভিতরে এরকম আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হয় তখন অনেকগুলো অণু একত্রে সংযোজিত অবস্থায় থাকতে পারে, যে কারণে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু বেশি হয়ে যায়। আমরা একসাথে কিন্তু এটা বলে দিচ্ছি যে অন্তঃআণবিক শুধু একটা অণুর ভিতরে হয়, কিন্তু আন্তঃআণবিক অনেকগুলো অণু। যেমন দেখো এটার নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল, এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল, এর ভিতরে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, যে কারণে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম হয়। খেয়াল করো আমরা যদি আন্তঃআণবিক দিই, এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল, এটাকে বলা আছে প্যারানাইট্রোফেনল। তো দেখো অনেকগুলো অণু পরস্পরের সাথে সংযোজিত অবস্থায় থাকতে পারে, অনেকগুলো, যেমন এই একটা প্যারানাইট্রোফেনল, এই একটা প্যারানাইট্রোফেনল, এই একটা প্যারানাইট্রোফেনল, অনেকগুলো অণু একত্রে পরস্পরের সাথে সংযোজিত অবস্থায় থাকতে পারে, যে কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কি হবে, অনেক বেশি হবে। ওই জন্য পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে অর্থোনাইট্রোফেনল অপেক্ষা প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কেন, প্রায় আসে কোশ্চেনটা। আচ্ছা যাই হোক, আরো উদাহরণ আমরা দিতে পারি। সচরাচর একটা শর্ট টেকনিক শিখাই যে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কাদের ভিতরে আছে, অর্থ টাইপের কোনো যৌগের যদি কোনো পজিশনে অর্থ পজিশনে থাকে তারা আছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করে। যেমন আমাদের এটা করলো, এটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের এই একটা উদাহরণ, অর্থোনাইট্রোফেনল। তারপর আছে এর নাম আছে স্যালিসাইলিক অ্যাসিড বলতে পারো, COOH, স্যালিসাইলডিহাইড বলতে পারো, এগুলো হচ্ছে আমাদের অন্তঃআণবিক হাইড্রোজেন। মানে অ্যাকচুয়ালি এই কাছাকাছি থাকলে পারে সহজে বন্ধন তৈরি হতে পারে, যে কারণে এদের ভিতরে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হয়। আর দূরে সো এর থেকে ডিসটেন্স দূরে বলে এর ভিতরে হাইড্রোজেন বন্ধনের সুযোগ নাই, ওই কারণে এই অর্থ ব্যতীত যা আছে ম্যাক্সিমাম সব হচ্ছে তোমার হচ্ছে দিয়ে দিবা আন্তঃআণবিক হাইড্রোজেন। যেমন আছে আমাদের এইচএফ, এদের ভিতরে যে বন্ধন সেটা আছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, যে কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি হবে। ঠিক আছে? আচ্ছা এখন তোমার আছে আরো উদাহরণ আমরা দিতে পারি। এই কারণে আমাদের আছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের কাজ বলে যদি মানে একই জাতীয় অণু মানে অনেকগুলো থাকে তখন একটা অণুর সাথে অন্য একটা অণুর ভিতরে যে বন্ধন হবে সেটা আছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আর ওইটা কি বললাম, যখন একই অণুর ভিতর হবে তখন সেটা আছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। তো এর ভিতরে উদাহরণ আমরা দিতে পারি পানির ভিতরে, অ্যামোনিয়ার ভিতরে, অ্যালকোহলের ভিতরে, তারপর আছে তোমার আছে পানি অ্যামোনিয়া অ্যালকোহল, তোমার আছে ডিএনএ আরএনএ, মানে ওগুলো সব হচ্ছে ডিফারেন্ট অণুর ভিতরে আমাদের সচরাচর আমাদের এই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকতে পারে। তো দেখো এখন কতগুলো এই হাইড্রোজেন বন্ধন নিয়ে অনেকগুলো ব্যাখ্যা আছে। যেমন কমন একটা কোশ্চেন তোমাদের প্রায় পরীক্ষা আসে, H2S গ্যাস H2O তরল কেন? H2S গ্যাস কিন্তু H2O তরল কেন? দেখো আমাদের H2O বন্ধনটা যদি করা হয় এর ক্ষেত্রে অনেকগুলো পানি পরস্পরের সাথে সংযোজিত অবস্থায় থাকতে পারে, নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। দেখো এদের ভিতরে যে বন্ধন হলো এটা আছে তোমার আছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। অর্থাৎ পরীক্ষায় যদি আসে H2O এর ভিতরে H2O তরল কিন্তু H2S গ্যাস কেন, এক কথায় বলবা যে অক্সিজেন ও সালফার একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও, সালফার তোমরা জানো H2S টা মানে কোন টাইপের, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, খুব সুগন্ধ সমৃদ্ধ, তাই না? আচ্ছা তো যাই হোক এই যে H2S এদের ভিতর পোলারিটি তৈরি হয় না, যে কারণে এরা গ্যাসীয় অবস্থায় থাকে, এরা পরস্পরের সাথে এর সাথে এটা গ্যাসীয় অবস্থায় থাকে, এদের ভিতর হাইড্রোজেন বন্ধন হয় না। কেন হয় না খেয়াল করো, বলবা তোমার অক্সিজেন এবং সালফার উভয়ই গ্রুপ 6 এর মৌল, কোনো সন্দেহ নাই, কিন্তু অক্সিজেন আছে দ্বিতীয় পর্যায়ে, সালফার তৃতীয় পর্যায়ে, যে কারণে অক্সিজেনের আকার ছোট এবং তড়িৎচালকতার মান সালফার অপেক্ষা অনেক বেশি, যেখানে এর মান 2.5 আর এর মান 3.5। সো এদের ভিতরে হাইড্রোজেনের সাথে যখন যুক্ত থাকবে তখন হাইড্রোজেনটা ওর ইলেকট্রন কি করবে, নিজে থেকে টেনে ধরে রাখবে, আর এটা কি করবে, এর উপর আছে হাইড্রোজেনের থেকে অক্সিজেনটা নিজে থেকে টেনে ধরে রাখবে, ফলে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ সৃষ্টি আছে, হাইড্রোজেনের উপর পজিটিভ চার্জ সৃষ্টি আছে, ফলে অনেকগুলো অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বিরাট পলিমার অণু তৈরি করে ফেলে, যে কারণে পানির সংকেত H2O না বলে H2 হোল N বলা যায়।
H2 না বলে H2 বলেন অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত থাকতে পারে, যে কারণে ওটা খুব সহজে আমাদের কি হচ্ছে, ওটা আছে মানে ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয় এবং স্বাভাবিক অবস্থায় তরল অবস্থায় থাকে। আর এর ভিতরে কোনো হাইড্রোজেন বন্ধন হয় না, যে কারণে এটা স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় অবস্থায় থাকে। কারণ বলবো এদের ভিতরে অনেকগুলো অণু একত্রে যুক্ত অবস্থায় থাকতে পারে না, একক অণুরূপে থাকে, যে কারণে এরা গ্যাসীয় রূপে থাকে। ঠিক আছে, একইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি অ্যামোনিয়া আর ফসফিন, এর ভিতর কোনটার হাইড্রোজেন বন্ধন আছে কোনটার নাই, অ্যামোনিয়া ও ফসফিন। খেয়াল করো, আমরা যদি এটা একটু সুন্দর করে সাজাই লিখি, অ্যামোনিয়া ফসফিন, NH3 আর PH3, এর ভিতর কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে কোনটা কম হবে। বোঝাই যাচ্ছে আমাদের এখানে অ্যামোনিয়ার ভিতরে এদের ভিতরে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকে, এই হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকার কারণে অনেকগুলো নাইট্রোজেন অণু পরস্পরের সাথে সংযোজিত অবস্থায় থাকতে পারে, যে কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। এবং এটা অবশ্যই তোমরা মাথায় রেখে, এটা কিন্তু আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, তো আর এর ভিতরে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কিন্তু অনেক তোমার আছে কম হবে, কারণ কি এদের ভিতরে কোনো রকম পোলারিটি সৃষ্টি হয় না, যে কারণে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অবশ্যই কম হবে। একইভাবে আরো একটা দেওয়া যায় অ্যালকোহল, অ্যালকোহল এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি এবং অ্যালকোহল পানিতে দ্রবণীয়, এভাবে কোশ্চেনটা আসতে পারে। কিন্তু তোমার আছে ইথার, ইথেন এগুলো অদ্রবণীয় কেন? কারণ কি আমরা জানি অ্যালকোহল পোলার, যার ফলে হবে কি স্যার ফসফিন আর অ্যামোনিয়ার ওই প্রশ্নটা রাখবো একটু বলেন। NH3 PH3 এর ভিতর কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে কোনটার কম হবে? দেখো একটা H নিলাম, O নিলাম, আবার একটা H নিলাম, আবার একটা O নিলাম, এই অ্যালকোহল। দেখো এটা আছে নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। দেখো এদের ভিতরে হাইড্রোজেন বন্ধন হয়ে যাচ্ছে, খুব সহজে হাইড্রোজেন বন্ধন হয়ে যাচ্ছে, যে কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কিন্তু অবশ্যই আমাদের কি হবে বেশি হবে। অপরদিকে যদি ইথার হতো, আরো 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 এর কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। কেন? খেয়াল করো যে এর ভিতরে আমাদের দেখো এই যে অক্সিজেনটা কার্বনের সাথে সরাসরি যুক্ত, কার সাথে যুক্ত? কার্বনের সাথে যুক্ত থাকে। এই কার্বনের সাথে যুক্ত থাকার কারণে এটার ভিতরে আমাদের তড়িৎচুম্বকতা পার্থক্য তৈরি হয় না, কারণ এখানে কিন্তু আর আছে, ভালো করে দেখো এখানে কিন্তু আর আছে, এখানে কিন্তু আর আছে, আর মানে কি এই যে CH3, যে কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি আছে? দেখো হাইড্রোজেন বন্ধনের কারণে আমাদের অ্যালকোহল পানিতে দ্রবণীয় হয়, ইথার বা ইথেন এগুলো পানিতে অদ্রবণীয় হয়। আরেকটা কোশ্চেন এখানে দেওয়া যায় যে হাইড্রোজেন বন্ধনের কারণে দেখো আমাদের হচ্ছে হাইড্রোজেন বন্ধনের কারণে কি হতে পারে, হাইড্রোজেন বন্ধন HF, যে উপরে যে উদাহরণটা দিলাম HCl, HBr, HI, এর ভিতর কোনটা তীব্র অ্যাসিড? লক্ষ্য করো অবশ্যই এদের ভিতরে আমরা আপাত দৃষ্টিতে তোমরা ম্যাক্সিমাম ভুল করে বলো HCl তীব্র অ্যাসিড, আসলে HCl তীব্র অ্যাসিড না, HI টা তীব্র অ্যাসিড। কারণ কি এর ভিতর আকার বড় আছে আয়োডিনের, যার ফলে কি আছে এর সাথে এর আকর্ষণটা কম হয়, সহজে ওখান থেকে H+ টা চলে যেতে পারে। যারা সহজে H+ দান করে তাদেরকে তোমার অ্যাসিড বলে। কিন্তু এই যে HF সবচেয়ে দুর্বল, কারণ কি এই যে ফ্লোরিন এক প্রান্ত হাইড্রোজেনের সাথে অপর প্রান্ত তোমার হচ্ছে কি আছে হাইড্রোজেনের সাথে দুর্বল আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত রয়েছে, যে কারণে এই হাইড্রোজেনটা কিন্তু এখান থেকে প্রতিস্থাপিত দিকে দুইটা বন্ধন ছিন্ন করতে হয়। একটা আছে তোমার হচ্ছে কি এই ফ্লোরিনের সাথে আমাদের আছে যে বন্ধন রয়েছে সমাজী বন্ধন, উইথ অপর যে HF এর ভিতরে একটা বন্ধন রয়েছে হাইড্রোজেন বন্ধন, এই দুইটা বন্ধন ছিন্ন করতে হয়, যা অনেক শক্তির প্রয়োজন, যে কারণে ওখান থেকে সহজে হাইড্রোজেন আসতে পারে না, যে কারণে তীব্রতা কমে যায়, যার ফলে আমরা বলতে পারি HF হচ্ছে দুর্বল অ্যাসিড আর আছে HI আছে তীব্র অ্যাসিড, কারণ এদের ভিতরে কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না।
ঠিক আছে? তো হাইড্রোজেন বন্ধনের ইম্পর্টেন্ট বা গুরুত্বটা কি? হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব আছে, হাইড্রোজেন বন্ধন যদি না থাকতো পানি থাকতো না, আমরা খেতাম কি, বাঁচতাম কিভাবে? হাইড্রোজেন বন্ধন যদি না থাকতো ডিএনএ আরএনএ তৈরি হতো, কারণ ডিএনএ আরএনএ এর ভিতরে আমাদের কিন্তু হাইড্রোজেন বন্ধন, প্রোটিন, তন্তু এগুলোর ভিতরে সব হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকে। তারপর আছে তোমার আছে হাইড্রোজেন বন্ধনের যে বস্ত্র শিল্প, এটা খুব মারাত্মক, যেমন রং বা আদার্স অনেক যৌগ আছে যার ভিতরে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকে। তো এই হাইড্রোজেন বন্ধনের দ্বারাই আমরা কিন্তু বরফ পান্তি ভাসে সেটাও কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। কিভাবে দেখো, আরেকটা কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আছে বরফ পান্তি ভাসে কেন? দেখো, পানি যখন 0°C তাপমাত্রায় বরফে পরিণত হয়, ওদের ভিতরে ওর ঘনত্বটা কমে যায়। বরফের গঠনটা তোমরা এইভাবে আঁকো, একদম পুরো বেনজিনের মতো এরকম স্ট্রাকচার দিয়ে নিবা। এইভাবে দিবা। আরো আছে, আমরা জাস্ট একটা মলিকুল কেটে নিয়েছি। তো এখানে এরকম আরো এর পাশে আরো এই টাইপের জিনিস আমাদের এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আমরা জাস্ট একটা কেটে নিয়েছি। তাহলে দেখো, পানি যখন 0°C তাপমাত্রায় বরফে পরিণত হয়, এর ভিতরে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা বেড়ে যায়। আমরা জানি হাইড্রোজেন বন্ধনের এই যে পানির ভিতরে যেটা আছে, এর দূরত্ব আছে 1.80 অ্যাংস্ট্রম, আর যেখানে সমযোজী বন্ধন যেটা এর ডিসটেন্স 0.96 অ্যাংস্ট্রম। তাহলে এখানে OH এর বন্ধনের দূরত্ব আমরা জানি 0.96 অ্যাংস্ট্রম, যেখানে হাইড্রোজেন বন্ধনের দূরত্ব 1.80 অ্যাংস্ট্রম। এখানে দেখো, এই হাইড্রোজেন বন্ধন থাকার কারণে এটা কি হচ্ছে, পানি যখন 0°C তাপমাত্রায় বরফে পরিণত হয়, ওর ভিতরে ওর গতিশক্তি হ্রাস পায়, স্থিতিশক্তি বৃদ্ধি পায়। সে কারণে ও কি করে, ওর ভিতরে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা বাড়ে। যখন হাইড্রোজেন বন্ধনের সংখ্যা বেড়ে যায়, তখন কি আছে, আমরা জানি হাইড্রোজেন বন্ধনের দূরত্ব পরস্পর থেকে কি হয়, তোমার আছে বেশি, আর যেখানে সমযোজী বন্ধন দূরত্ব কম। সমযোজী বন্ধন যদি হয় তাহলে কাছাকাছি চলে আসবে, আর হাইড্রোজেন বন্ধনের যদি সংখ্যা বাড়ে সেটা পরস্পর থেকে দূরে চলে যাবে। কিন্তু ওদের মাঝখানে দেখো বিরাট একটা ফাঁকা স্থান তৈরি হয়েছে, মানে কি, ঘনত্ব কমে যাচ্ছে, যেখানে বরফ পান্তি ভাসে। এই হচ্ছে মূল কথা। অর্থাৎ এর ভিতরে হয় কি, ওই কারণে দেখো শীত প্রধান দেশে পাইপ ফেটে যায়, কারণ কি, ওই পাইপের ভিতরে তুমি আছে ওই যে পানিটা যখন বরফে পরিণত হবে, ওর ভিতরে ফাঁকা স্থান তৈরি হয়ে যায়, যার ফলে কি আছে, বরফের ওই চাপে পাইপটা খুব সহজে ফেটে যায়। তোমরা বাসায় কি ট্রাই করতে পারো, দেখো, যখন আছে 1 গ্লাস পানি নিবা বা 1 বোতলে পানি রাখবে, একদম ফুলফিল ভর্তি করে নিয়ে, এবারে তুমি যখন ওই ফ্রিজের ডিপে রেখে দিবা, সকালবেলা উঠে দেখো ওই পানিটা জাস্ট উপরে দিকে উঠে গেছে, একদম শিওর যাবি। কারণ কি, ওর ভিতরে ওই যখনই বরফে পরিণত হয়, ওর ভিতরে ঘনত্বটা তোমার হচ্ছে তোমার ইয়ে হয়ে যায়, তোমার আছে ঘনত্ব আছে, এর ভিতরে যে ঘনত্ব, সেই ঘনত্ব কিন্তু কমে যায়, যে কারণে এর ভিতরে ফাঁকা স্থান তৈরি হয়, যে কারণে বরফ পান্তি ভাসে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তো মোটামুটি এই গেল আমাদের হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনটা তোমরা দেখো, এখান থেকে একটা সেট ফিরে আসে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।